আচ্ছা, আমাদের জীবনটা মাঝে মাঝে কেমন যেন হাতের বাইরে চলে যায়, তাই না? সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায়। তো আজকের এই আলোচনায় আমরা একটু দেখার চেষ্টা করব এই যে আধুনিক জীবনের এত কেয়স, এর মধ্যে প্রাচীন কিছু জ্ঞান আমাদের কিভাবে একটু শান্ত থাকতে সাহায্য করতে পারে। কখনো কি এমন মনে হয়েছে যে এত চেষ্টা করার পরেও সবকিছু কেমন যেন ভুল দিকে যাচ্ছে, বা মনে হয় আমার সাথেই কেন এমনটা হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে। ভাবুন তো, যদি খুব প্রিয় কিছু হারিয়ে যায়, আমাদের প্রতিক্রিয়া কি হয়? কষ্ট হয়, রাগ হয়, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে একেবারে উল্টো কথা। অন্যের ভালোর জন্য প্রার্থনা করার কথা। শুনতে অদ্ভুত লাগলেও এই অন্যরকম দৃষ্টিভঙ্গির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর মানসিক শান্তির চাবিকাঠি। এই যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বললাম, এর মূলে আছে কর্মের ধারণা। তবে কর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি, মানে কোনো শাস্তি বা পুরস্কার, ব্যাপারটা তার থেকেও অনেক গভীর। চলুন এই শাস্তির ধারণা থেকে বেরিয়ে কর্মের আসল অর্থটা একটু বোঝার চেষ্টা করি। কর্মফল নিয়ে আমাদের মধ্যে একটা খুব সাধারণ ধারণা আছে, তাই না? যে এটা একটা কসমিক জাস্টিস সিস্টেমের মতো, মানে ভালো কাজ করলে পুরস্কার আর খারাপ কাজ করলে শাস্তি। কিন্তু এর আসল ধারণাটা আরও অনেক গভীর। ভাবুন তো, এটা কোনো বিচারক বা শাস্তির ব্যবস্থা না, বরং এটা প্রকৃতির নিয়মের মতো, একটা কজ অ্যান্ড এফেক্টের নিয়ম, মহাবিশ্বের নিজস্ব একটা ব্যালেন্স শিট বলতে পারেন। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। কর্ম মানে কিন্তু ভাগ্য বা অদৃষ্ট নয়, যা আমাদের ওপর কেউ চাপিয়ে দিয়েছে। না, বরং এটা আমাদেরই অতীতের কাজগুলোর একটা জমানো ফল। আমাদের নিজেদের সিদ্ধান্তের ফলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো জীবনের নিয়ন্ত্রণটা আসলে আমাদের হাতেই ফিরে আসছে। আমাদের আজকের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য এক একটা বীজ বোনার মতো। আর আমাদের আগামী দিনগুলো কেমন হবে তা কিন্তু এই বীজের ওপরেই নির্ভর করবে। আচ্ছা, কর্ম যদি এই জগতের নিয়ম হয়, তাহলে এই নিয়মের মধ্যে থেকে কিভাবে আমরা নিজেদের স্থির রাখব, মানে জীবনের ঢেউগুলোতে কিভাবে ভারসাম্য না হারিয়ে চলব? এখানেই আসে নির্লিপ্ততা বা ডিট্যাচমেন্টের ধারণা। এখন নির্লিপ্ততা বা ডিট্যাচমেন্ট শব্দটা শুনলেই আমাদের মনে হয় যেন সবকিছু ছেড়ে ছুড়ে উদাসীন হয়ে যাওয়া, কিন্তু একদমই তা নয়। বরং এর মানে হলো জীবনের ঘটনাগুলোকে একজন নিরপেক্ষ দর্শকের মতো দেখা। মানে আপনি জীবনের নাটকে অভিনয় তো করছেন, কিন্তু আপনার ভেতরের আসল আমি বা কোর সেলফ সেটা শান্ত থাকছে, অবিচল থাকছে। ব্যাপারটা হয়তো এখনও একটু কঠিন লাগছে। চলুন একটা খুব সহজ, সুন্দর ছবি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। একবার ভাবুন, গ্রামের একজন মা ঢেকিতে ধান ভাঙছেন, আবার আশপাশের লোকের সাথে কথাও বলছেন, অনেকগুলো কাজ একসাথে করছেন। দেখুন, বাইরে থেকে মনে হচ্ছে তিনি অনেক কাজে ব্যস্ত, কিন্তু তার আসল মনোযোগ, তার সম্পূর্ণ ফোকাসটা কিন্তু রয়েছে তার পিঠে বাঁধা শিশুটির দিকে। এটাই আসলে ধ্যানের মূল কথা। বাইরে থেকে আপনি সক্রিয়, কিন্তু ভেতর থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির। এই একই ধারণার আরেকটা অসাধারণ উদাহরণ আমরা পাই মরমী কবি কবীরের জীবনে। তিনি কিন্তু বাজারের চরম ভিড় আর কোলাহলের মধ্যেও নিজের ভেতরের শান্তি খুঁজে পেতেন। এর মানে হল, জীবনের হইচই, ব্যস্ততার মধ্যেও নিজের ভেতরের স্থিরতাটা ধরে রাখা সম্ভব। বাইরে যাই ঘটুক না কেন, ভেতরের কেন্দ্রে শান্ত থাকা যায়। আচ্ছা, এই যে অভ্যাসটা, এর ফলে কি হয়? চলুন এবার একটা খুব আধুনিক রান্নাঘরের উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। যখন আমরা এই সাক্ষী ভাবটা অভ্যাস করি, তখন জীবনের নানা ঘটনা, আবেগ, সুখ, দুঃখ আমাদের ওপর দিয়ে বয়ে যায় ঠিকই, কিন্তু ননস্টিক প্যানের মতো আমাদের গায়ে আর লেগে থাকতে পারে না। এটাই আমাদের মানসিক অশান্তি থেকে বাঁচায়। বেশ, তাহলে তত্ত্ব তো বোঝা গেল। এবার চলুন দেখি এটাকে প্রতিদিনের জীবনে কাজে লাগানো যায় কিভাবে। এই সাক্ষী ভাবটা অভ্যাস করার জন্য এই 4টে সহজ স্টেপ ফলো করা যেতে পারে। ১. বাইরে যা ঘটছে সেটাকে ভালো বা খারাপের তকমা না দিয়ে শুধু ঘটতে দিন। ২. আপনার ভেতরের প্রতিক্রিয়া, মানে রাগ, কষ্ট বা আনন্দ, সেগুলোকে শুধু দেখুন একজন দর্শকের মতো। ৩. সেই প্রতিক্রিয়ার বসে কাজ না করে একটু থেমে সচেতনভাবে সিদ্ধান্ত নিন। আর সবশেষে আবার নিজের সেই শান্ত স্থির কেন্দ্রে মনোযোগ ফিরিয়ে আনুন। সুতরাং আসল লক্ষ্যটা কিন্তু জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের সাথে আরও ভালোভাবে জড়িয়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি দুটো সত্তা হয়ে যাচ্ছেন। একটা আপনার শরীর, যেটা বাইরের সব কাজ করছে, আর অন্যটা আপনার ভেতরের শান্ত সাক্ষী, যে শুধু সব কিছু দেখছে। আর এই পথটা আমাদের নিয়ে যায় একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে। আর সেটা হলো স্বাধীনতার এক নতুন মানে খুঁজে পাওয়া।
দেখুন, প্রকৃত স্বাধীনতা বা মুক্তি মানে কিন্তু কোনো জায়গায় পালিয়ে যাওয়া নয়। এটা একটা মানসিক অবস্থা, এমন একটা নিলে যেখানে কোনো কিছুর প্রতি আসক্তি বা কোনো কিছু নিয়ে উদ্বেগ আর নেই। আর এই মুক্তি কিন্তু আমরা এই মুহূর্তে এখানেই পেতে পারি। এই অবস্থাকে একটা শক্তিশালী শ্লোকে খুব সুন্দরভাবে বলা হয়েছে। যার কোনো কিছুর প্রয়োজন নেই, যার কোনো চাওয়া পাওয়া নেই, তিনিই আসলে রাজাদেরও রাজা, কারণ তার আনন্দ বা শান্তি বাইরের কোনো জিনিসের ওপর নির্ভর করে না। চলুন আজকের আলোচনাটা শেষ করা যাক এই প্রশ্নটা দিয়ে। কি হবে যদি স্বাধীনতাকে আমরা কোনো গন্তব্য হিসেবে না দেখে জীবনটাকে দেখার একটা নতুন দৃষ্টিকোণ হিসেবে ভাবি? এই দৃষ্টিভঙ্গিটা আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে বদলে দিতে পারে সেটা একবার ভেবে দেখা যেতেই পারে।